20শে ডিসেম্বর 1968 এক কাপল গাড়িতে করে যাচ্ছিল। তাদের প্রাইভেসি দরকার ছিল, এজন্য তারা ক্যালিফোর্নিয়ার লেক হারমানের দিকে যাচ্ছিল। তারা এটা জানতো না যে এক অচেনা মানুষ তাদের পিছু করছে। একটু পরেই তারা লেক হারমানের কাছে তাদের গাড়িটি স্টপ করে। তখনই সেই অচেনা লোকটি এসে তাদের গাড়ি থেকে নিচে নামতে বলে। লোকটির কথা যখন তারা মানতে রাজি হচ্ছিল না, তখন লোকটি তাদের গাড়ির পেছনে ফায়ার করে। এজন্য তারা ভয় পেয়ে গাড়ি থেকে নেমে আসে। আর এখানেই ওই লোকটি তাদেরকে গুলি মারতে শুরু করে। ডেভিডের মাথায় গুলি করে এবং বেটির পিঠে 5টি গুলি করা হয়। এরপর লোকটি সেখান থেকে ভেগে যায়। আর এটাই সেই মর্মান্তিক কাহিনী ছিল, যেখান থেকে দুনিয়ার সবচেয়ে ভয়ানক কিলারের খোঁজ করা হয়, যেটা আমাদের মাঝে জোডিয়াক কিলার নামে পরিচিত। বন্ধুরা, জোডিয়াক কিলার সবচাইতে ভয়ানক কিলারের মধ্যে একজন। 1960 এবং 1917 মধ্যে সে তার ভয়ানক হামলার মাধ্যমে পুরো সান ফ্রান্সিসকোকে ভয়ের মধ্যে রেখেছিল। সে নিউজ পেপার এবং পুলিশদের কাছে লেটার পাঠাতো এবং নিজের মার্ডারের ব্যাপারে সবকিছুই স্বীকার করত। আর সেগুলো ইনভেস্টিগেশন করার জন্য পুলিশের কাছে চিঠিও পাঠাতো। তার প্রথম 2 মার্ডার করার পর 6 মাস পর্যন্ত চুপ করে বসেছিল। এরপর আবারও একটি নতুন মার্ডারের সাথে ফিরে আসে। জুলাই 1969 এই দিনটি ছিল আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। 18 বছরের ডার্লিন ফেরিন এবং মাইকেল ম্যাগিও তারা কিছু জিনিসপত্র নেওয়ার জন্য গাড়িতে করে যাচ্ছিল। তখনই তারা নোটিস করে পেছন থেকে কোনো একটি গাড়ি তাদের পিছু করছে। তারা গাড়িটিকে ফাঁকি দেওয়ার জন্য ব্লু রক স্ক্রিনের দিকে টার্ন করে, কিন্তু পেছনে থাকা লোকটিও তাদের গাড়ির ঠিক পেছনেই তার গাড়িটি পার্কিং করে। সে তার গাড়িটি তাদের গাড়িটির ঠিক বরাবর পার্ক করে, কিন্তু কিছুক্ষণ পরেই সে গাড়িটি রিভার্স করে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়া দেখে ডার্লিন এবং মাইকেল হতাশা থেকে বেরিয়ে আসে, কিন্তু তাদের এই শক্তি মাত্র কিছুক্ষণের জন্যই ছিল। সেই গাড়িটি আবার তাদের কাছে আসে এবং তাদের গাড়ির ঠিক পিছনে তাদের রাস্তাটি ব্লক করে পার্ক করে। এরপর ওই গাড়ি থেকে এক পাওয়ারফুল ফ্ল্যাশ লাইট নিয়ে একজন লোক নেমে আসে, যে লাইটটি সে ডার্লিন এবং মাইকেলের মুখে মারে। প্রথমে তো তারা মনে করেছিল হয়তো কোনো পুলিশ অফিসার হবে, কিন্তু তখনই ওই লোকটি তাদেরকে গুলি মারতে শুরু করে এবং সাথে সাথে গাড়িতে চড়ে সেখান থেকে ভেগে যায়। এরপর ডার্লিন সেখানেই মারা যায়, কিন্তু মাইকেল বেঁচে যায় আহত অবস্থায়। একটু পরেই সেখানে থাকা 3 জন বাচ্চা পুলিশকে কল করে। মাইকেল ওই কিলারকে দেখে ফেলে, যার সাহায্যে তারা ওই কিলারের স্কেচ বানিয়ে নেয়। এই ঘটনার অবাক করা বিষয় হলো, এই মার্ডারের পরপরই সেই দিন রাতে 12:40 ভ্যালু পুলিশ ডিপার্টমেন্টে একটি অচেনা মানুষের ফোন কল আসে, যে কিনা একটি ফোন বুথ থেকে কলটি করেছিল, কিন্তু সে কিছুই না বলেই ফোনটি কেটে দেয়। আর এটাই হলো জোডিয়াক কিলারের পক্ষ থেকে করা সবচাইতে প্রথম ফোন কল। এরপর 1 মাস পর 1 আগস্ট 1969 জোডিয়াক কিলার 3টি আলাদা আলাদা নিউজ পেপারকে লেটার পাঠায়, যেখানে লেখা ছিল লেক হারমানে হওয়া মার্ডার এবং ইন্ডিপেন্ডেন্স ডের মার্ডার এবং ব্লু রক স্প্রিংসে হওয়া মার্ডার। এই সবগুলো মার্ডার সে নিজেই করেছে বলে দাবি করে। আর সে তার কথার প্রমাণ করার জন্য চিঠিতে এমন কিছু লিখেছিল যেটা শুধুমাত্র পুলিশই বুঝতে পারবে, যেমন কোন ধরনের বুলেট ফায়ার করা হয়েছিল এবং কতগুলো গুলি ভিকটিমের গায়ে লেগেছিল এবং তারা কোন রঙের জামা কাপড় পরেছিল। এর সাথে সাথে জোডিয়াক কিলার চিঠিতে একটি ইম্পর্ট্যান্ট মেসেজও পাঠিয়েছিল, আর এটাও দাবি করে যে এই সাইফারটি পরের দিন নিউজ পেপারে যেন ছাপা হয়, আর এমনটা না হলে সে একের পর এক খুন করতেই থাকবে। এরপর ওই ইনকোডেড সাইফারটি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে ক্র্যাক করার জন্য পাঠানো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই সাইফারটি ক্র্যাক করা সম্ভব হয়নি। পরের দিন নিউজ পেপারে ওই সাইফারটি পাবলিশ হওয়ার পরে সান ফ্রান্সিসে থাকা এক কাপল ওই সাইফারটি ক্র্যাক করে ফেলে। I like killing because it is so much fun. It is more fun than killing wild game in the forest because man is the most dangerous animal of all to kill. সাইফারে সে এটাও লিখেছিল যে সে আফটার লাইফে বিশ্বাস করে, আর যে লোকগুলোকে সে মারছে এই লোকগুলো মারা যাওয়ার পর তার গোলাম হয়ে থাকবে। এরপর সে 2 মাসের জন্য বিরত ছিল, কিন্তু এরপর জোডিয়াক কিলার একটি নতুন কেসের সাথে ফিরে আসে। 27 সেপ্টেম্বর 1969 এক কলেজের কাপল ব্রায়ান হার্টনেল এবং সেসিলিয়া শেপার্ড তারা পিকনিক করার জন্য ক্যালিফোর্নিয়ার ব্যারিসা লেকে পৌঁছে যায়। তারা লক্ষ্য করে একজন লোক তাদের দিকে আসতে থাকে, যে কালো রঙের হুডি পরেছিল, যেটার উপর জোডিয়াক কিলারের সিম্বল বানানো ছিল। আর কাছাকাছি আসার পরই জোডিয়াক কিলার ওই কাপলদের কাছ থেকে টাকা পয়সা এবং তাদের গাড়ির চাবি নিয়ে নেয়।
ব্রায়ানের কাছে তখন মাত্র 75 সেন্ট ছিল, যেটা সে গাড়ির চাবির সাথে জোডিয়াক কিলারকে দিয়ে দেয়। কিন্তু সেই গাড়ির চাবিটি ব্রায়ানকে ফিরিয়ে দেয় এবং রশি দিয়ে তাদের দুজনকেই বেঁধে ফেলে এবং সে তার চাকু বের করে তাদের দুজনকেই আঘাত করতে শুরু করে। এরপর জোডিয়াক মনে করে হয়তো তারা মারা গিয়েছে, এজন্য সে তাদের গাড়ির কাছে যায় এবং একটি মেসেজ লিখে সেখান থেকে ভেগে যায়। যে মেসেজটিতে এই জায়গাটির নাম, ডেট, টাইম এবং যে হাতিয়ারটি ইউজ করা হয়েছিল সেটির নামও উল্লেখ করা হয়েছে। এরপর সেখানে থাকা একজন জেলে যখন তাদের খুঁজে পায় তখন পর্যন্ত তাদের মৃত্যু হয়েছিল না, এজন্য তাদেরকে হসপিটালে নেওয়া হয়, যেখানে সেসিলিয়া মারা যায় এবং ব্রায়ান বেঁচে যায়, যে পুলিশকে এই ঘটনার ব্যাপারে একদম ডিটেইলে সবকিছুই বলে। এরপর জোডিয়াক আবারও ওই দিন রাতে 7:40 পুলিশকে কল করে এবং সে পুলিশের কাছে এই মার্ডারের সমস্ত তথ্য বলে দেয়। আর এখানে পুলিশ জোডিয়াকের মার্ডারগুলোর একটি অবাক করা প্যাটার্ন খুঁজে পায়। যেমন সে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের টার্গেট করে। 2 নম্বর হলো তার টার্গেটগুলো শুধুমাত্র উইকেন্ডের দিনেই হতো অথবা ছুটির দিনের কাছাকাছি সময়টাতে। 3 নম্বর, সে শুধুমাত্র রাতেই অ্যাটাক করত অথবা সন্ধ্যার দিকে যখন হালকা হালকা অন্ধকার থাকতো। 4 নম্বর, সে যতগুলো মার্ডার করত সবগুলোই স্বীকার করত এবং অথরিটিকে সবগুলো মার্ডারের ব্যাপারে চ্যালেঞ্জ করত। 5 নম্বর, সবগুলো মার্ডার সেখানেই করা হতো যেখানে বেশিরভাগই ডেটিং পয়েন্ট ছিল। 6 নম্বর, বেশিরভাগ মার্ডারগুলোই গাড়ির ভেতরেই করা হতো। এবং 7 নম্বর, বেশিরভাগ মার্ডারগুলোর পানির কাছাকাছি জায়গায় করা হতো। এই 7টি প্যাটার্ন থেকে পুলিশ এটাই মনে করছিল যে হয়তো জোডিয়াক প্রেম ভালোবাসাকে ঘৃণা করত অথবা তার মেয়েদের প্রতি ঘৃণা রয়েছে, কারণ পেছনে 3টি হামলা থেকে 2টি হামলায় যেখানে ছেলেরা বেঁচে যায়। কিন্তু পুলিশ এটা বুঝতে পারছিল না যে জোডিয়াকের পরের টার্গেটটি পুলিশের এই ধারণাটিকেও পাল্টে দেবে। পেছনের মার্ডারের 2 সপ্তাহ পরে 11 অক্টোবর 1969 জোডিয়াক রাত 9:30 পল স্টিন নামের এক ক্যাব ড্রাইভারকে ইশারা দিয়ে থামায় আর তাকে ম্যাপল স্ট্রিটে যেতে বলে। এরপর যখন ড্রাইভার সেখানে পৌঁছায় ঠিক তখনই জোডিয়াক ওই ক্যাব ড্রাইভারকে পেছন থেকে শ্যুট করতে শুরু করে। এরপর জোডিয়াক সেখান থেকে বেরিয়ে সামনের প্যাসেঞ্জার সিটে এসে বসে এবং ওই ড্রাইভারের শার্ট কেটে একটি পিস নিয়ে নেয়। আর এই মার্ডারের সময় এই পুরো ঘটনাটি পাশে থাকা একটি বিল্ডিংয়ের 2nd ফ্লোর থেকে 2টি বাচ্চা সবকিছুই দেখছিল আর তারা শীঘ্রই পুলিশকে ইনফর্ম করে। কিন্তু ইনফর্ম করার সময় তারা ভুলবশত জোডিয়াক কিলারের গায়ের রং ব্ল্যাক বলে দেয়। ওই এরিয়াতেই একটি পুলিশের কার ট্রোলিং করছিল। তারা জলদি মেপল স্ট্রিটে খোঁজাখুঁজি শুরু করে এবং রাস্তায় জোডিয়াকের সাথে তাদের দেখা হয় যে হেঁটে চলছিল, কিন্তু পুলিশ কোনো এক কালো রঙের কাউকে খুঁজছিল। আর এই কারণেই পুলিশের জোডিয়াকের উপর খুব একটা সন্দেহ হচ্ছিল না, কারণ সে ব্ল্যাক ছিল না। পুলিশ জোডিয়াকের কাছে জিজ্ঞাসা করে যে সে এই এলাকাতে এরকম কাউকে দেখেছে কিনা, কিন্তু জোডিয়াক তাদেরকে বলে অন্য এক গলিতে একজন লোক পিস্তল নিয়ে যাচ্ছে। এটা শুনে পুলিশ সেই গলিতে চলে যায়। এখানে পুলিশ যদি নিচে নেমে জোডিয়াককে চেকিং করত তাহলে তার জ্যাকেটে রক্তের দাগ অবশ্যই খুঁজে পেত। এরই সাথে জোডিয়াক আবারও একবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে যায়, কিন্তু এরপরই পল স্টিনের গাড়ি থেকে পুলিশ জোডিয়াকের ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায়। এর কিছুদিন পরই জোডিয়াক নিউজ পেপারকে আবার লেটার পাঠায় যেখানে এই মার্ডারের পুরো ঘটনার বর্ণনা ছিল। আর এটার সাথে প্রমাণ করার জন্য সে পল স্টিনের সেই শার্টের টুকরোটিও পাঠিয়ে দেয়। আর এরই সাথে সে স্কুল বাসে হামলা করার হুঁশিয়ারিও দেয়। জোডিয়াক কিলারের এই কথায় পুরো এলাকায় ভয়ে আতঙ্কিত ছিল এবং পুলিশ পরের কয়েকটি সপ্তাহ প্রতিটি স্কুল বাসের পিছু করতে শুরু করে, কিন্তু স্কুল বাসে কখনোই কোনো হামলা হয়নি। যে বাচ্চাগুলো জোডিয়াক কিলারকে দেখেছিল তাদের হেল্প নিয়ে জোডিয়াকের একটি নতুন স্কেচ বানিয়ে নেয় এবং সমস্ত ক্যাব ড্রাইভারদের কাছে দিয়ে দেয়। ওই ট্যাক্সি ড্রাইভারকে মারার 10 দিন পরে 20 অক্টোবর 1969 জোডিয়াক অকল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টের কাছে কল করে এবং বলে সে মেলভিন বেলি, যে তখনকার অনেক বড় একজন উকিল ছিল, আর জোডিয়াক তার সাথে টিভি শোতে কথা বলতে চায়। এই চ্যানেলটি একটি টক শো ছিল যেটি সময়ের আগেই শুরু হয়ে গিয়েছিল। আর একটু অপেক্ষার পরেই জোডিয়াক সেখানে কল করে, কিন্তু সে কথা না বলেই ফোনটি কেটে দেয়। এরপর সে আবারও কল করে, আর এই কলটি সবচাইতে বেশিক্ষণ পর্যন্ত চলেছিল। আর এই কলের মাধ্যমে জোডিয়াক তার নাম স্যাম বলে পরিচয় দেয়। পুরো এই শোতে জোডিয়াক 35 বার কল করে, আর এর মধ্যে মাত্র 12টি কলই অন এয়ার ছিল।
এই কলের মাধ্যমে সে স্যামকে কিছু প্রশ্ন করে, যেগুলোর সে উল্টাপাল্টা জবাব দেয়। এরপর তারা বুঝতে পারে যে এই কলটি যে করেছে সে আসলে জোডিয়াক ছিলই না, কারণ যারা জোডিয়াক কিলারের ভয়েস শুনেছিল তারা সবাই বলে এটা জোডিয়াকের আওয়াজ নয়। এরপর ইনভেস্টিগেশনে জানা যায় যে এই কলটি আসলে নাপা স্টেট হসপিটালের এক মেন্টাল পেশেন্ট করেছিল। এই টিভি টক শো হওয়ার 2 সপ্তাহ পর জোডিয়াক নিউজ চ্যানেলের কাছে আরো 2টি লেটার পাঠায়। এই লেটারগুলোর মাঝে একটি ইনকোডেড সাইফার ছিল, যেটা সে নিউজ পেপারে আবারও পাবলিশ করতে চাচ্ছিল। প্রথম সাইফারটি অনেক সহজেই ক্র্যাক করা গেলেও এবার সেটা অনেক কষ্টজনক ছিল, যেটা সামনের 50 বছর পর্যন্ত ক্র্যাক করা সম্ভব হয়নি। এরপর 5 ডিসেম্বর 2020 3জন কোড ব্রেকার এই সাইফারটিকে ডিকোড করে ফেলে। এই সাইফারটিতে জোডিয়াক কিলারের ব্যাপারে কোনো ইনফরমেশন ছিল না, শুধুমাত্র এটাই লেখা ছিল যে ওই টক শোতে যে ব্যক্তি ফোন করেছিল সেটা জোডিয়াক ছিল না। সাইফারের সাথে নিউজ পেপারে দেওয়া লেটারে পুলিশ খুঁজে পায়, যেখানে লেখা ছিল আমি একটি বোম বানাচ্ছি যেটা আমার বেসমেন্টে লুকানো আছে। আর এই পুরো লেটারে শুধুমাত্র এই একটি ইনফরমেশনই কাজের ছিল। আর যদি জোডিয়াকের এই কথা সত্য হয় তাহলে সে কোনো অ্যাপার্টমেন্টে নয়, কোনো একটি বাড়িতে বসবাস করে যেখানে বেসমেন্ট হতে পারে। এই লেটার লেখার 5 মাস পরে 20 মার্চ 1917 130 নম্বর রোড থেকে ক্যাথলিন জেন্স নামের একটি মেয়েকে জোডিয়াক কিডন্যাপ করার চেষ্টা করে, তবে ভাগ্যবশত তিনি পালিয়ে বাঁচতে সক্ষম হন। পুলিশ যখন ক্যাথলিনকে জোডিয়াকের স্কেচ দেখায় তখন তিনি তাকে সঙ্গে সঙ্গেই চিনে ফেলে। পরবর্তী 4 বছর ধরে জোডিয়াক বিভিন্ন চিঠি এবং সাইফার পাঠাতে থাকে। কোনোটিতে সে খুনের বিবরণ দিত, আবার কোনোটিতে সে সিনেমার রিভিউ লিখত। এক চিঠিতে সে বোমার অবস্থানও জানায়, কিন্তু সেই জায়গাটিতে পুলিশ কোনো বোম খুঁজে পায়নি, আর না কখনো কোনো বিস্ফোরণ ঘটেছিল। তার শেষ চিঠিটি 30 জানুয়ারি 1978 পাওয়া যায়, যেখানে সে তার খুনের স্কোর এমনভাবে লিখেছিল, আমি মোট 37 জনকে হত্যা করেছি, আর সান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্টের স্কোর 0। তবে পুলিশের দাবি ছিল যে জোডিয়াক আসল সংখ্যার থেকে বেশি বাড়িয়ে বলছে, কারণ তাদের মতে খুনের সংখ্যা মাত্র 5টি। পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেমন সিআইএ জোডিয়াকের আচরণ এবং তার হত্যার কৌশল সম্পর্কে গভীরভাবে গবেষণা করার পর এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে জোডিয়াক সাধারণ কোনো মানুষ নয়, বরং মিলিটারি গ্রেডের জ্ঞান রাখে। অপরাধের স্থান থেকে পাওয়া ফুটপ্রিন্টের যে জুতা ছিল তা ছিল উং ওয়ার্কার, যা সাধারণত কোনো মিলিটারি স্টোরেই পাওয়া যায়। এছাড়াও ক্রিপ্টোলজি এবং সাইফার নিয়ে তার অভিজ্ঞতাও থাকতে পারে, যা সে মিলিটারি থাকার সময় অর্জন করেছিল। যেহেতু জোডিয়াক কিলার পুরো আমেরিকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল এবং সে বেশ পরিচিতি পাচ্ছিল, এ সময়ে অনেকে তার মতো পরিচিতি পেতে জোডিয়াক হওয়ার মিথ্যা দাবি করেছিল। এতে করে আসল জোডিয়াককে খুঁজে বের করা পুলিশের জন্য আরো কঠিন হয়ে পড়ে। শুরুতে পুলিশের সন্দেহ ছিল আর্থার লি অ্যালেন নামের এক ব্যক্তির উপর। তার বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ ছিল। একটি হলো তার মিলিটারি ব্যাকগ্রাউন্ড ছিল, এবং দ্বিতীয়ত তার কাছ থেকে একটি ঘড়ি পাওয়া গিয়েছিল যেখানে জোডিয়াক লেখা ছিল এবং সেই লোগো ছিল, কিন্তু আর্থারের হাতের লেখা এবং আঙ্গুলের ছাপ জোডিয়াকের সঙ্গে মেলেনি। বহু বছর ধরে পুলিশের হেফাজতে থাকার পর 1992 সালে তিনি মারা যান। পুলিশের দ্বিতীয় সন্দেহ ছিল রিচার্ড গাইকোস্কি, কারণ তার চেহারা জোডিয়াকের সঙ্গে মিলত, তবে তার হাতের লেখা এবং আঙ্গুলের ছাপও জোডিয়াকের সঙ্গে মেলেনি। এভাবেই পুলিশ মোট 50 জনকে সন্দেহজনকভাবে আটক করেছিল, কিন্তু তাদের মধ্যে কেউই এমন কোনো অপরাধী ছিল না যার পুরো প্রোফাইল জোডিয়াক কিলারের সঙ্গে মিলে যায়। নিঃসন্দেহে এই মামলাটি প্রচুর খ্যাতি পেয়েছিল, কিন্তু জোডিয়াক কিলারের প্রকৃত পরিচয় আজও বিশ্বের জন্য একটি অজানা রহস্য। শেষ পর্যন্ত জোডিয়াক কে ছিল, কেন সে এত লোকগুলোকে হত্যা করেছিল, এবং মৃত্যুর পরের জীবনের গল্প ছাড়াও তার আসল উদ্দেশ্য কি ছিল তা আজও আমাদের কাছে অমীমাংসিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।